সময় থাকতে প্রিয় সমন্বয়ক ভাইরা, প্রিয় উপদেষ্টা, সসম্মানে আস্তে আস্তে পদত্যাগ করার প্রস্তুত গ্রহণ করুন। এখানে দেখুন তারা কিন্তু রাজপথের মধ্যে এক প্রকার ঝামেলা সৃষ্টি করেছে এবং সেই ঝামেলার মধ্যে কিন্তু তাদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে, পদত্যাগ তারা কিন্তু করতে বাধ্য হবে। এবার এই যে দেখুন তারা কিভাবে পিটুনিগুলো দিচ্ছে আপনারা সাধারণ জনগণ। সার্জিস একটা গোবরা সাপ, যে কোনো মুহূর্তে যে কাউকে ছবল দিতে পারে। অবশ্যই প্রমাণিত হয় সার্জিস গতকাল আমাদের ফারুক ভাইয়ের উপর হামলা করিয়েছে। অবশেষে -2 সাকসেসফুল। এখন বাংলাদেশে কোনো আওয়ামী লীগের রাজনীতিবিদ নাই, দেশে বিএনপিরও নাই, -2 হয়ে গেছে। এরা কেউ রাজনীতি করতে পারবে না, এদেরকে দুই পরিবারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি দেশ শেষ করতেছে চাঁদাবাজি করে। বিএনপির কর্মীরা খুব খারাপ, আমি অস্বীকার করি না। বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল। প্রিয় দর্শক, আমরা যে বলে থাকি যে ভারতীয় গুপ্তচররা আর কুলাঙ্গাররাই এখন দেশের বিভিন্ন জায়গায় দখল করে আছে, আর সেগুলাকে টেকেল দিতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা। দায়িত্ব নিয়ে বসে আছে কিন্তু কাজ করার বালা ঠন ঠন। আমেরিকা বাংলাদেশের ব্যাপারে খুবই বেশি সিরিয়াস হয়ে গেছে। যখন ডোনাল্ড ট্রাম্প আসতে আর মাত্র 10 দিন বাকি, ঠিক সেই সময় একের পর এক কাণ্ড কারখানা ঘটেই চলেছে। যে উনি এক সময় এই সেনাবাহিনী প্রধান ওয়াকারকে এবং ওয়াকারের সাথে যারা আছেন, ওয়াকারপন্থী যারা আছেন, তাদেরকে এখান থেকে সেনাবাহিনী থেকে বাদ দিবেন। বাদ দিয়ে হয়তো তাদেরকে আইনের আওতায় বা বিচারের আওতায় আনার চেষ্টা করবেন। ট্রাম্পের অ্যাকশন শুরু, ইউনূস এবং ওয়াকারের দিন শেষ। শেখ হাসিনাকে সসম্মানে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের ক্ষমতায় বসাবেন। দেশে যা কিছুই হোক না কেন, প্রভাব পড়ে গিয়ে সমন্বয়ক, উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের উপর। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ হয়েছে। সবাই যে কোনো একটা বিষয় নিয়েই রাজপথে নামে এবং তারা কিন্তু রীতিমতো রাজপথে তাণ্ডব চালায় এবং সেই তাণ্ডবের মুখোমুখি এবার সমন্বয়ক, উপদেষ্টা তারা কিন্তু পড়েছে। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এইসবের পিছনে কে রয়েছে এবং এইসব ঘটনাগুলো কে লুকিয়ে লুকিয়ে পরিকল্পনা করে ঘটাচ্ছে, সবকিছুই দেখতে পারবেন। এবং সর্বশেষ উপদেষ্টা, সমন্বয়ক এবং আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নেন সেইটাও দেখতে পারবেন। তাদের সিদ্ধান্তটি কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। আসুন দর্শক, আমরা আপনাদের জন্য যে নিউজগুলা কালেক্ট করেছি সেগুলো আগে দেখে আসি। এই যে ইউনূসকে কোনোভাবেই কোনো মতেই ইউনূসকে বিনা বিচারে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে রাজি নন। তিনি বলেছেন আমার দেশকে, আমার একটু একটু করে গড়ে তোলা দেশকে যেভাবে তিনি সর্বনাশের কিনারায় এনে দাঁড় করিয়েছেন, যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক আদালতে ইউনূস এবং তার উপদেষ্টা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, দেশকে মৌলবাদের হাতে তুলে দিয়ে যে সর্বনাশ তিনি করেছেন, এই সবগুলো নিয়ে তার মামলা আছে আন্তর্জাতিক আদালতে। সেসব মামলার নিষ্পত্তি হওয়ার আগে ইউনূসকে ক্লিন চিট দিয়ে যদি শেখ হাসিনা তাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন, তাহলে সেটা রাজনৈতিকভাবে এবং নৈতিকভাবে, নৈতিক এবং রাজনৈতিক দুইভাবেই সেটা কিন্তু হচ্ছে শেখ হাসিনার দুর্বল করে দেবে। শেখ হাসিনার পক্ষে সেগুলো অনুচিত কাজ। ইউনূস পরবর্তী শাসন ব্যবস্থা কি হবে দেশে, সে ব্যাপারে সাংবিধানিক ব্যবস্থায় যেটা উচিত সেটাই করার কথা বলেছেন শেখ হাসিনা। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে যে নির্দেশ দিয়েছে সম্প্রতি ঢাকার হাইকোর্ট, তার বিরুদ্ধে আওয়ামী লীগ উচ্চতম আদালতে যাবে কিনা সে প্রসঙ্গ ওঠে, কিংবা গেলে কবে যাবেন সে বিষয়টা দলের মধ্যে এখনো, সে বিষয়টা নিয়ে এখনো শেখ হাসিনা কিন্তু চিন্তা ভাবনা করছেন। সে আলোচনা, সেই চিন্তা ভাবনার শেষে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার উপর নির্ভর করছে পরে কি হবে না হবে। ট্রাম্পের অ্যাকশন শুরু, ইউনূসের শেষ রক্ষা কবজের মেটিকুলাস প্ল্যান ভেস্তে দিয়েছে ট্রাম্প। আপনারা জানেন মার্কিন দূতাবাস থেকে পিটার হাসকে অনেক আগেই বিদায় করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেন মেগান বোল্ডিং। অর্থাৎ বাংলাদেশের মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূত নেই, নিয়োগ দিতে হবে। বাইডেন এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছেন। বাইডেনের পেয়ারা ব্যক্তি ইউনূসকে রক্ষা করার জন্য শেষ অস্ত্র হিসেবে বাইডেন তার পছন্দের ডেভিড স্লেটন মিলকে নিয়োগ দিয়েছেন। ডেভিড স্লেটন মিল 5 জানুয়ারি দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল,
কিন্তু বাদ সাধলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প 3 তারিখ ডেভিড স্ল্যাটন মিলকে প্রত্যাহার করে নেন। বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে এসে ইউনুসকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন, কারণ ইউনুস তার সামাজিক ব্যবসা অংশীদার বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের ক্লিন্টন প্ল্যান ফাউন্ডেশনের মাধ্যমে সারা বিশ্বে তাদের এই সামাজিক ব্যবসা পরিচালনা করেন। এই ব্যবসা থেকে 2016 সালে হিলারি ক্লিন্টনকে নির্বাচনে ডোনেশন দিয়েছেন। ট্রাম্প এই ব্যাপারে নিজেই প্রশ্ন করেন শেখ হাসিনার প্রতিনিধির নিকট। ট্রাম্প প্রশ্ন করেন, বাংলাদেশের সেই মাইক্রো ফাইন্যান্স গাই কোথায় যে আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিয়েছে? ডেভিড স্ল্যাটন মিলকে প্রত্যাহারের মাধ্যমে বুঝিয়ে দিল, আমি ইউনুসকে ভুলি নাই, কারণ ইউনুসকে সাহায্য করার জন্য ট্রাম্প পছন্দের রাষ্ট্রদূত নিয়োগ দিবেন। বাইডেন আরো একটি কাজ করেন ইউনুসকে বাঁচানোর জন্য। জ্যাক সুলিভান নামে আমেরিকার ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ এক ব্যক্তিকে ভারতে পাঠান, যাতে ভারতকে রাজি করানো যায় ইউনুসকে রক্ষা করার জন্য। কিন্তু জ্যাক সুলিভান খালি হাতে ভারত থেকে ফিরে গেছেন। ভারত তাতে কোন রকম সাড়া দেয় নাই। ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পিছনে ভারতের বিশাল ভূমিকা আছে। ভারতের সমস্ত নাগরিক যারা আমেরিকায় বসবাস করে তারা কিন্তু একচেটিয়া ট্রাম্পকে ভোট দিয়েছে, কিন্তু ট্রাম্প এই কথা বলে নেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করেছেন। ভারত ট্রাম্পের সাথে বরাবরই যোগাযোগ রক্ষা করেছেন। এর মধ্যে বাংলাদেশ এবং শেখ হাসিনা প্রসঙ্গ সবসময় আলোচনার মধ্যে ছিল। সুতরাং ইউনুসের গত কিছুদিনের সাক্ষাৎকার শুনলে বোঝা যায় আগের অবস্থানে ইউনুস নেই। প্রতিটি সাক্ষাৎকারে তিনি চলে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তার মানে ইউনুসের ভিতরে যে কাপাকাপি চলছে এটা তারই লক্ষণ। বাইডেনের ইউনুসকে রক্ষার শেষ অস্ত্র যখন ট্রাম্প ব্যর্থ করে দিয়েছে, তাতে পরিষ্কার ধরে নেওয়া যায় ট্রাম্প তার নিজের আস্থাভাজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েই ইউনুসকে বিদায় করবেন। করতে পারবেন, বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি এই দেশ শেষ করতেছে চাঁদাবাজি করে। বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে, মা মরেছে, বাপ মরেছে, জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই, যা জানাজা পড়তে এসেছে ডান্ডা বেরিয়ে পড়ে। সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, যদি 10টা টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়, যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না? যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে, কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি একদিকে 5 লাখ, একদিনে 5 লাখ লোককে মারে ফেলবো। কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে? বিএনপি যে ধৈর্য ধরছে, বিএনপির নেতা তারেক রহমান যে ম্যাচুরিটির পরিচয় দিছে, দেশকে যেভাবে রক্ষা করছে, এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই, চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না। বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না। যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি, তোমাদের বয়স 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়কের দল। হ্যাঁ, সমন্বয়ক। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে, দিলাম বাবা তোমরা কারা, আমারে সালাম দিছে, কয় স্যার আমরা হইলাম আমরা সমন্বয়ক। একটা ছেলে বলে তুমি সমন্বয়ক? বোকা হয়ে গেছে, কয় না স্যার আমার ভুলে গেছে, আমরা হইলাম সমন্বয়। আমি কেন আসছিলাম? ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের। আমরা আগে মেট্রিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সমাজকর্মী হতে চাই। এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চাই, কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায়। এই দেশ চাই না। আমাদের ছেলেপেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও, লেখাপড়া করো। ইন্ডিয়াকে সারাদিন বকা দেও 1000 বার, আমিও বকি।
কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও। বেঙ্গালুরুর আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও। তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। সারা দিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না, আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই। ৭১ কোনো জিনিস না, ওইটা কোনো স্বাধীনতা ছিল না, তোমরা স্বাধীনতা দিবা। আরে বাবা, ৭১ স্বাধীনতা আর এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। ৭১ স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তোমাদেরটা কিন্তু বিড়াল। ৭১ স্বাধীনতার সঙ্গে, ৭১ মুক্তিযুদ্ধের সঙ্গে, ৭১ ত্যাগ তিতিক্ষার সঙ্গে, ৭১ জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে। ভাইনাটা গুলি গায়ে পড়ে গেছে, লাত মারে উঠে বলছে বাবা মাকে দেখো, তুমি মাকে দেখো। সেই মা পাগল হয়ে মারা গেছে। মুক্তিযুদ্ধ আপনারা বলেন, এই যে যুদ্ধে যুদ্ধে 9টা মাস কাটিয়েছেন, বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি। আপনারা কি সব ভুলে বসে আছেন নাকি? তাহলে যখন বলে ৭১ মুক্তিযুদ্ধ কিছু না, তাহলে আপনারা চুপ করে থাকবেন? চুপ করে থাকবেন? যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে ৭১ মুক্তিযুদ্ধ আমরা ভুলবো না। কাজেই যারা ৭১-কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই, এই বাঙালি জাতি কোনো দিন ৭১-কে ভুলবে না। কারণ আমি সব সময় বলি, এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবা ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সবকিছু করতে ছাত্র সমন্বয়করা নিশ্চয়ই সবকিছুই ঠিকঠাক করে যাচ্ছে, তারা নিশ্চয়ই বসে নেই। আলোচনা করব তার আগে একটি ঘটনার কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। গত 18 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে অপসারিত সিটি কাউন্সিলরদের একটি আলোচনা ছিল। সেখানে উপস্থিত ছিলেন কে কে? ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং তাদের মাধ্যমে যে গঠিত আরেকটি কমিটি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি। সেখানে তারা কি বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে। অপসারিত কাউন্সিলরদের উদ্দেশ্যেই তারা বলছিলেন যে যারা আওয়ামী লীগ করে না বা আওয়ামী লীগের বাইরে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে পুনর্বহাল করা হবে। শর্ত হিসেবে জুড়ে দিয়েছিলেন যে নতুন যে রাজনৈতিক দলটি আসছে সেটিকে তাদেরকে সহযোগিতা করতে হবে। যেহেতু তারা এর আগে স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন, তাদের একটা বেজ আছে, একটা ভিত্তি আছে, সেই জায়গা থেকে তারা অনেক কিছু করতে পারবে নিশ্চয়ই নতুন রাজনৈতিক দলকে, সেই হিসেবে শর্তটি দেওয়া হয়। এবং সেই জায়গা থেকে পরবর্তীতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, তার কাছে বিভিন্ন ধরনের সুপারিশ গেছে এবং আমলাদের দিয়ে স্থানীয় প্রশাসন চালানো হচ্ছে। সেখানে প্রস্তাব গেছে যে আমলাদের পরিবর্তে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিতে হবে। এই যে সংগঠনগুলো, জাতীয় নাগরিক কমিটি বা তাদের অধীনে আরো বিভিন্ন ধরনের কমিটি কাজ করছে, যেমন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ, তারা বিভিন্ন ধরনের সুপারিশ স্থানীয় সরকার উপদেষ্টার কাছে তুলে ধরেছে এবং প্রশাসক নিয়োগের প্রক্রিয়া নির্ধারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে একটি টিম কাজ শুরু করে দিয়েছে। নাগরিক কমিটির নেতারা সহ বা তাদের নেতৃত্বে যে আরো একটি সংগঠন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ গত 24 ডিসেম্বর স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগে সার্চ কমিটি গঠনের জন্য প্রস্তাব দিয়ে চিঠিও দিয়েছে আসিফ মাহমুদকে। এতে বলা হয়েছে যে জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে নির্বাচন না হওয়া পর্যন্ত সমাজের গণমাধ্যম ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে।
আমরা কি বিষয়গুলো বুঝতে পারছি? যেদিন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বদলে এই মন্ত্রণালয়ে এসে বসলেন, সেদিনই আমরা হিসাব নিকাশ পরিষ্কার করে দিয়েছিলাম যে কি হতে যাচ্ছে, কি হবে। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি আমাদের প্রধান উপদেষ্টা এরই মধ্যে বলে দিয়েছেন। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ দেওয়া হচ্ছে, সেইগুলোর ক্রেডিবিলিটি সবকিছু যাচ্ছে আসিফ মাহমুদের কাছে। এত বড় একটি মন্ত্রণালয় তার মতন একজন মানুষকে যখন দেয়া হয়, তখন অনেক ধরনের প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নগুলোর উত্তর এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। বিএনপি বিরোধিতা করছে, এর আগে আপনাদেরকে জানিয়েছি বা আপনারা অন্য গণমাধ্যম থেকে শুনেছেন, জেনেছেন যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন কোনো অবস্থাতে চায় না, তবে ছাত্রদের সঙ্গে আবার জামায়াত আছে এবং ধরে নেওয়া হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নতুন যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায়, তারা নানান সহযোগিতা নিয়ে ফুলে ফেপে একটা বড়সড় রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করার পরে তারা সেভাবে গড়ে উঠবে এবং সংসদ নির্বাচনে তারা সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করার নিজেদের জন্য মাঠ প্রস্তুত করবে। তো বিএনপি বিরোধিতা করছে কেন, এটাও আমরা জানি। খুব স্বাভাবিক কথা, একটি তো নির্বাচন বিলম্বিত হবে, আর অন্য জায়গায় যা বলা হচ্ছে যে এই ধরনের নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি বেশি ঘটে এবং এটি হলে সরকার সামাল দিতে পারবে না। জামাত আবার বিএনপি বিরোধিতা করছে। তারা বিরোধিতা করে কি বলছে, বিএনপি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মতন তাদের এখন তেমন কোনো অবস্থা নেই। অবস্থা থাকলেও তাদের যে অভ্যন্তরীণ লবিং, গ্রুপিং, নানান ধরনের বিভক্তি, সেই জায়গা থেকে তারা বহুধা বিভক্ত হয়ে পড়বে, অন্তর্কন্দলে জড়িয়ে পড়বে এবং সম্ভাব্য সব এমপি প্রার্থী তাদের অবস্থানকে শক্তিশালী করতে স্থানীয় নির্বাচনে নিজেদের পছন্দ মতন প্রার্থী যাওয়ার চেষ্টা করবে। সেই জায়গা থেকে বিভক্তি রেখাটি আরো স্পষ্ট হয়ে উঠবে, যার কারণে বিএনপি এই নির্বাচনে যেতে চাইছে না। আবার বিএনপি যাতে এই নির্বাচনে মানে ইতিবাচক সাড়া দেয়, তারা যাতে কোনো ধরনের বিভক্তি না দেয়, তার জন্য এর মধ্যে আবার ভাগ বাটোয়ারাও শুরু হয়ে গেছে। কি ধরনের ভাগ বাটোয়ারা? জামাত কিংবা ছাত্র নেতাদের পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে ঢাকার একটি মানে সিটি কর্পোরেশনের আসন থেকে, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, তার একটিতে বিএনপির লোকজন বসানো হবে বা বিএনপির পছন্দের প্রার্থীকে প্রশাসক হিসেবে বসানো হবে। আবার যেই প্রস্তাব ছাত্র নেতাদের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেছে যে রাজনৈতিক ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে নিয়ে দিতে হবে, সেখানে তো তারা তাদের পছন্দ মতন সারা দেশ থেকে বেছে নিয়ে আসবে। এইভাবে এই প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে বা করবে। এগুলো খুব সহজ হিসাবের কথা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি হেলিকপ্টারে করে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন সরকারি হিসাবে, তার নাম হয়ে গেছে এখন হেলিকপ্টার উপদেষ্টা। খুব স্বাভাবিক, খুব দ্রুত তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, তার আর সময় কোথায়। এবং এরকম তো আমরা এর আগে কখনো দেখিনি। সে কারণেই বলছি যে আসিফ মাহমুদের অ্যাকশন শুরু হয়ে গেছে, যেগুলো দৃশ্যমান। অ্যাকশন আগে থেকেই শুরু হয়েছে, এখন সেগুলো দৃশ্যমান হতে যাচ্ছে। তারা সত্যি সত্যি এই ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য সব ধরনের পথ অবলম্বন খুব সহজেই করতে পারবে কিনা, সেটা নিশ্চয়ই অনেক বড় প্রশ্ন। এর মধ্যে ছাত্রদের অনেক অযৌক্তিক, অসাংবিধানিক দাবি তো বিএনপি ঠেকিয়ে দিয়েছে এবং বিএনপি কিছুতেই চাচ্ছে না যে ছাত্র সমন্বয়কদের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষে যেতে। যতটা ঠান্ডা মাথায়, যতটা ছাড় দিয়ে, যতটুকু কৌশল অবলম্বন করে অন্তত একটি নির্বাচন সম্পন্ন করা যায়, সেই চেষ্টাতে বিএনপি রয়েছে, এটা আমরা জানি। বিএনপি শিক্ষার্থীদের যে আলটিমেটাম 15 জানুয়ারির মধ্যে জুলাই
বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে বা খসড়া তৈরি করতে হবে অ্যাটলিস্ট। শিক্ষার্থীদের এই আলটিমেটাম অনুযায়ী শিক্ষার্থীদের দাবি মানতে সরকার উদ্যোগ নিয়েছে, তৎপরতা শুরু করেছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এটা নিয়ে নানান সন্দেহ সংশয় যে সরকার যেটা বলেছে যে তারাই সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করবে বা খসড়া তৈরি করবে, আপাতত সেটা বলা হচ্ছিল। কিন্তু নানান মহল থেকে সন্দেহ করা হচ্ছিল যে আর মনে হয় হচ্ছে না, কারণ সবার সাথে আলাপ করতে পারবে কিন্তু ঐক্যমত তো আর সম্ভব নয়। অতএব এই জুলাই ঘোষণাপত্র আর সম্ভব নয়। ওটা জাস্ট সরকার শিক্ষার্থীদের থামিয়ে দিল, কিন্তু শিক্ষার্থীরা এত বোকা নয় যে সরকার থামিয়ে দিল আর তারা থেমে গেল। তারা হিসাব নিকাশ করে বুঝে শুনে 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে সরকারকে। এর মধ্যে ঘোষণাপত্র খসড়া প্রস্তুত করতে হবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করতে হবে। তা 15 জানুয়ারি কিন্তু বেশি দিন বাকি নেই, আর 1 সপ্তাহ প্লাস সামথিং বাকি আছে। সপ্তাহখানেকের মধ্যে এটা করতে হবে। এর মধ্যে শিক্ষার্থীরা রাজপথের কর্মসূচি দিয়েছে, কর্মসূচি চলবে, গণসংযোগ কর্মসূচি, লিফলেট দিবে, তারা জনগণের কাছে যাবে এবং সেখানে বিএনপি হামলা করবে, এটা আমি আগেই প্রেডিক্ট করেছি। তো এরই মধ্যে একটা সুখবর হচ্ছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার। এর মানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে আরেকজন উপদেষ্টা সরকারের তিনি বলেছেন, রিজওয়ান হাসান, যে 15 জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র খসড়া তৈরি করা সম্ভব। এর মানে সরকার একটা ইতিবাচক ভাবে দেখছে, নানান উদ্যোগ সরকার আছে। আমরা এখনো বিশ্বাস করতে চাই 15 জানুয়ারির মধ্যেই হয়তো বা বড় কোনো সুখবর আসবে, অ্যাটলিস্ট খসড়া প্রস্তুত হবে। এবং যদি জুলাই অভ্যুত্থানের বা বিপ্লবের ঘোষণাপত্র জারি হয়, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন যদি ডিক্লেয়ার হয়, তাহলে সেটা সেকেন্ড রিপাবলিকের ভিত্তিপ্রস্তর হিসেবে আমরা দেখব। তো সেটা হতে যাচ্ছে দর্শক, আমরা এখনো যথেষ্ট আশাবাদী। দিন শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে নাগরিক কমিটি বা জামাত, আরো যারা চায় এবি পার্টি, তাদের সবাইকে এই বিষয়ে জোরালো চাপ দিতে হবে, এ বিষয়ে সোচ্চার হতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার। তবে আবারও বলি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, কিন্তু আলোচনার মধ্য দিয়ে যে সব সমস্যার সমাধান হবে তা না। আলোচনা করে মতামত নেবে, সিদ্ধান্ত নিতে হবে মেজরিটির ভিত্তিতে, সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। একেবারে ইত্তেফাক, সবাই কনসেনসাস হবে, সবাই একমত হবে, এটা কখনো হবে না। যেমন আমি একেবারে স্পষ্ট বলে দিচ্ছি যে বিএনপি এবং বিএনপির কিছু কেনা মিত্র 2-1টা সিটের বিনিময়ে যাদেরকে কিনেছে, যেমন গণঅধিকার পরিষদ, এরা কখনো শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করবে না, তারা এর বিরুদ্ধে বলবে, হুমকি দামকি দিবে। কিন্তু সরকারকে এটা ওভারকাম করতে হবে। দিস ইজ সরকার, নানান জনে নানান কথা বলবে, সবার সাথে আলাপ আলোচনা করে সমন্বয় করে সঠিক কাজটা করাই হচ্ছে সরকারের কাজ। অন্যের কথায় যদি উঠে আর বসে, বিএনপি বলেছে ঘোষণাপত্র থামিয়ে দাও আর থামিয়ে দিল, বিএনপি বলেছে ঘোষণাপত্র হোক আর হলো, বিএনপি বলেছে চুপ্পু থাকবে থাকলো, বিএনপি বলেছে চুপ্পু যাবে যাবে, মানে এভাবে তো আর সরকার চলে না। সরকারের সক্রিয়তা থাকতে হবে। বিএনপির কথায় কেন সরকার চলবে? সরকার আলাপ আলোচনা করবে, তারপরে হিসাব নিকাশ করে তার সিদ্ধান্ত নেবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি ব্রিফিং এ কথা বলেন, তিনি এই বিষয়গুলো কথা বলছেন। তার বক্তব্যে প্রধান উপদেষ্টার বক্তব্য, প্রধান উপদেষ্টা একেবারে ক্লোজ, সার্বক্ষণিক প্রধান উপদেষ্টার যে কোনো মতামত নিয়ে তিনি সেটা ব্রিফ করতে পারেন। শফিকুল আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে, তবে এখন সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি, তাদের সঙ্গে আলোচনা করে আমরা খসড়া চূড়ান্ত করব। দেখেন, এতে বেশি সময় লাগে না, একদিনে অনেকের সাথে বৈঠক করা যায়, অথবা সব দলগুলোকে নিয়ে একত্রে বসা যায়। তো এই জন্য 15 তারিখের মধ্যেই করতে হবে, নইলে ঘটনা কিন্তু ভিন্ন দিকে যেতে পারে। শিক্ষার্থীদের আলটিমেটাম এবার না মানা হলে, এর আগে বেশ কয়েকবার আলটিমেটাম মানা হয়নি, এবার আলটিমেটাম না মানা হলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আসার ব্যাপারে শফিকুল আলম বলেন, হাসিনা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার, না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে, এটা জাতির আকাঙ্ক্ষা, জাতীয় দায়। দেখেন, আমরা এটা স্পষ্ট বলি যে শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিবে না, এই সুযোগ নেই। তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা না আনা এগুলোর বিনিময়ে কতটুকু ডিপ্লোম্যাটিক গোল হাসিল করতে পারে, দিস ইজ পয়েন্ট। হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব না, হাসিনার মৃত্যু ভারতেই হবে হয়তো। আর পরবর্তী সরকার ফিরিয়ে আনবে এই কথা বলেন না ভাই,
পরবর্তী নির্বাচিত সরকারের হাতে যদি দায়িত্ব দেওয়া হয়, তারা লেজি গবরে করে ফেলবে, তারা কিছুতেই হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে না। তারা হাসিনাকে কিনা বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা বানিয়ে দেয়, বলা যায় না। বিএনপি তো নয়, অন্য কাউকে হাসিনাকে ফিরিয়ে আনা না আনার বিষয়ে বিএনপিকে আমি বিশ্বাস করি না, জামাত ইসলামীকেও বিশ্বাস করি না, শুধু বিশ্বাস করি ডক্টর ইউনূস সরকারকে এবং শিক্ষার্থীদেরকে। কারণ হাসিনা যদি রাজনীতিতে এস্টাবলিশড হয়, তাহলে ফাঁসি দিবে শিক্ষার্থীদের। এই জন্য শিক্ষার্থীরা এই বিষয় সবচেয়ে কঠিন, যে না, হাসিনার একটা কিছু করতে হবে। তিনি বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনা হবে, হাসিনার আমলের পাপাচারের শেষ নেই। আয়নাঘর বলেন বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর, সাইবার, সাইদির ফাঁসির রায়, পরবর্তী হত্যাকাণ্ড সহ অসংখ্য গুম খুন, সেই সঙ্গে রাতের ভোট সহ অসংখ্য অপরাধ করেছেন হাসিনা। শুধু আল্লামা সাইদির হত্যাকাণ্ড, ফাঁসির রায় পরবর্তী হত্যাকাণ্ড নয়, ফাঁসির রায় নিজামী মুজাহিদ কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করার বিচার এই বাংলার মাটিতে হবে। আল্লামা সাইদিকে কারাগারের ভিতরে রেখে অবশেষে -2 সাকসেস হইল। বাহ, আপনাদের মন্তব্য দেখে আমার হাসি পায় যে -2 ক্লিয়ার। এখন বাংলাদেশে তো কোনো আওয়ামী লীগের রাজনীতিবিদ নাই, দেশে বিএনপিরও নেই, -2 হয়ে গেছে। এরা কেউ রাজনীতি করতে পারবে না, এদেরকে দুই পরিবারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কিছু কিছু মানুষের মন্তব্য। আচ্ছা, 111-এর সময়, 111-এর ইতিহাস কয়জন আমরা জানি? 111-এর সময় বেগম খালেদা জিয়াকে বলছিল সেনাবাহিনীর যে আপনি দেশ ছেড়ে চলে যান। বেগম খালেদা জিয়া বলছিল নো, আমি দেশ ছেড়ে যাব না, দেশের বাইরে আমার কোনো যাওয়ার জায়গা নাই। শেখ হাসিনাকে বলছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান, বলা মাত্রই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছিল। সে তো পালিয়ে যাওয়া নেত্রী। আচ্ছা, বেগম খালেদা জিয়া যদি হাড়ি মেনে যাবে, তাহলে 7 বছর মৃত্যুর সাথে লড়াই করে শেখ হাসিনার নির্যাতনের কেন শিকার হবে বলেন? সে তো শেখ হাসিনার সাথে আপোষই করতে পারত। আজকে বিএনপি যদি আওয়ামী লীগের সাথে আপোষ করত, তাহলে বাংলাদেশে কি মানুষের গণতন্ত্রের জন্য চেল্লাচিল্লি করতো? বিএনপি যাইতো, করে গ্রেপ্তারও থাকতো না। বিএনপিকে সংসদে 120টা 100টা আসন দিয়ে দিত, ওটাতে বিএনপি খুশি। জাতীয় পার্টির মতো মনে করেন আওয়ামী লীগের তেল মারতো, ওটাতে বিএনপি খুশি। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা মুখ দিয়ে উঠাইতো না। কিন্তু বেগম খালেদা জিয়া এক প্রকার 17 বছর নির্যাতিত, সে দেশ ছেড়ে যায় নাই। সে দেশে ছিল, দেশের জনগণের জন্য ছিল। আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে কারাগারে ছিল বিদায় বাংলাদেশের মানুষ এই মুক্তির স্বাদ গ্রহণ করতে পারছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে 24-এর যে বিপ্লব, এটা সব থেকে বড় অবদান বেগম খালেদা জিয়ার। কারণ বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে কোনো আপোষ করে নাই। বেগম খালেদা জিয়া যদি দেশ থেকে পালাই যাবে, তাহলে যখন তারেক রহমানের সাথে লাস্ট দেখা হয়, তখন সে লন্ডন থেকে আসতো না। আপনারা জানেন, লন্ডন থেকে ব্যাক করেই কিন্তু গ্রেপ্তার হয় বেগম খালেদা জিয়া, তাকে কারাগারে পাঠানো হয়। এটা আপনারা খুব ভালো করেই জানেন। হ্যাঁ, 111-এর সরকার পারে নাই, শেখ হাসিনা 15.5 বছর বিএনপিকে ভাঙার চেষ্টা, সব চেষ্টা করেও পারে নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আসিফ নজরুলরা কি এমন পাওয়ার নিয়ে চলে আসছে, বিএনপিকে ভেঙে দিবে, মাইনাস করে দিবে। এ ধরনের চিন্তা ভাবনা আপনারা কিভাবে করেন? হ্যাঁ, কিভাবে করেন এই ধরনের চিন্তা ভাবনা? আপনি বলেন। বিএনপি যেখানে শেখ হাসিনার মতো স্বৈরাচারী পারে নাই বিএনপিকে মাইনাস করতে, বিএনপিকে প্রতিহত করতে, আর আপনারা পেরে যাবেন এত সোজা? না, বেগম খালেদা জিয়া দেশ থেকে পালাই যায় নাই। বেগম খালেদা জিয়া আবার আসবে, জনাব তারেক রহমানকে সাথে নিয়ে আসবে। কারণ আপনারা যাই বলেন, তেলমারিয়া যাই বলি, বিএনপি বাংলাদেশে আসবে, আছে ভাই, থাকবে। বিএনপি হারিয়ে যায় নাই। বিএনপিকে শেখ হাসিনা পারে নাই, 111-এ পারে নাই, ইন্ডিয়া এত চক্রান্ত করছে বিএনপির বিরুদ্ধে, সেটাও পারে নাই। এই বিএনপি গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে, বিশেষ করে সমন্বয়ক উপদেষ্টাদেরকে নিয়ে, অন্যদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটাই অস্বাভাবিক এবং যে যা কিছু পারছে বলছে, যে যা কিছু পারছে সব কিছু করছে।
এই নিয়ে কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার অনেক কথা বলেন, সেইটাও দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।